নওশাদ সিদ্দিকীকে কি নিরাপত্তা আরও বাড়ানোর দরকার বলে আপনি আইনজীবী? অবশ্যই নিরাপত্তা বাড়ানো দরকার। আমি কি বললাম যে নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক, শওকত মোল্লাও একজন বিধায়ক। বিধায়কদের যেমন নিরাপত্তা থাকা দরকার তেমনই নিরাপত্তা থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে সংযুক্ত মোর্চা, বাম, কংগ্রেস এবং আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, এবং তাকে যখন দিনের পর দিন তাকে যখন সরাসরি ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, তাকে যখন খুনের হুমকি দেওয়া হচ্ছে, তাহলে প্রকৃত অর্থে তার নিরাপত্তা বাড়ানো দরকার। আইন কি বলছে, আমাদের দেশের আইন ব্যবস্থা কি বলছে? নওশাদ সিদ্দিকী যাকে যখন প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তখন তার নিরাপত্তা বাড়ানো দরকার। তা না হলে নওশাদ সিদ্দিকীকে যদি সত্যিকারের খুন করে দেওয়া হয়, তার দায়টা কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নেবেন নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট দায়ী নেবেন? কে দায়ী নেবেন? এই দুটো সরকারকেই দায়ী নিতে হবে। শুধু দায়ী নিলেই হবে না, এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীর পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, সেন্ট্রাল ফোর্সের সংখ্যা বাড়াতে হবে। তার কারণ নওশাদ সিদ্দিকীকে যেহেতু প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, যে কোনো মুহূর্তে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সেই ঘটনা থেকে যাতে না ঘটতে হয়, সেই দিন যাতে না দেখতে হয় আমাদেরকে, তার জন্য নওশাদ সিদ্দিকীকে অবশ্যই তার নিরাপত্তা বাড়াতে হবে। আপনারা এটাও জানেন যে তৃণমূলের গুন্ডাদের নেতা, গুন্ডাদের যারা কন্ট্রোল করেন, শওকত মোল্লা, সেও একজন বিধায়ক। এখন শওকত মোল্লার যে নিরাপত্তা আপনারা দেখেছেন, সামনে পাইলট কার, পেছনে পাইলট কার, একাধিক নিরাপত্তা রক্ষী, মানে মাথার ওপর পাইলট কার, যদি পাইলট মাথার ওপর পাইলট কার এ করে, এই যে নিরাপত্তা, আঁটোসাঁটো নিরাপত্তা। আর নওশাদ সিদ্দিকীর নিরাপত্তা যখন ছিল পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্বে, তখন কেমন নিরাপত্তা ছিল, আর এখন যেটা আছে সেটা আলাদা নিরাপত্তা সেন্ট্রাল গভর্নমেন্টের। আর শওকত মোল্লা যে নিরাপত্তা, শওকত মোল্লাও যেমন বিধায়ক, নওশাদ সিদ্দিকীও তেমন বিধায়ক। আর আপনি দেখতে পাবেন শুভেন্দু অধিকারীও বিধায়ক। এই কি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, ওনার নিরাপত্তার বেশি হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু শওকত মোল্লা অত নিরাপত্তা পাচ্ছেন কেন? এই প্রশ্নটা শুধু আমার নয়, আপনাদের নয়, গোটা বাংলার মানুষের এই প্রশ্ন যে শওকত মোল্লা অন্যান্য বিধায়কদের থেকে বেশি নিরাপত্তা পাচ্ছেন কেন? তার কারণ যত কয়লা চুরির টাকা, যত বালি চুরির টাকা, যত গরু চুরির টাকা, সোনা চুরির টাকা, যত রকমের অপকর্ম, কুকর্ম, যত খারাপ কাজ রয়েছে, গুন্ডাদেরকে, দুষ্কৃতীদেরকে, খুনিদেরকে, ধর্ষকদেরকে কন্ট্রোল করে ওই দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে একটাই নাম শওকত মোল্লা। যেমন বীরভূমেতে ছিল অনুব্রত মণ্ডল, তেমন দক্ষিণ 24 পরগনার একটাই বাঘের নাম বলে শওকত মোল্লা। ওরা মনে করে যে শওকত মোল্লা যা করছেন ভালো করছেন, এবং শওকত মোল্লা আছে বলে দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসটা আছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বিশ্বাস। আর সত্যিকারের কথাই, শওকত মোল্লা যদি তৃণমূল কংগ্রেস থেকে সরে যায়, দক্ষিণ 24 পরগনায় গুন্ডারা সরে যাবে, আর গুন্ডারা সরে গেলে তৃণমূল কংগ্রেসও ওখানে শূন্য হয়ে যাবে। তার কারণ তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তৃণমূল কংগ্রেস শুধু গুন্ডাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। গুন্ডারা আছে বলে, ঘুষখোরেরা আছে বলে, চোরেরা আছে বলে তৃণমূল কংগ্রেস আছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানে। সেই জন্য শওকত মোল্লাকে যেন তেন প্রকারে নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। সেও গুন্ডামি করুক, সন্ত্রাস করুক, খুন করুক, ধর্ষণ করুক, চুরি করুক, ডাকাতি করুক, রাহাজারি করুক, যাই করুক না কেন, তারপরেও শওকত মোল্লাকে বাঁচিয়ে রাখতে হবে, নিরাপত্তা দিয়ে বহাল তবিয়তে রাখতে হবে। তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদিটাও নড়ে যাবে। তার কারণ দক্ষিণ 24 পরগনার সবথেকে বড় জেলা, যেখানে বিধানসভা কেন্দ্র বেশি। ওখান থেকে যদি তৃণমূলের ভোট কমতে শুরু করে, গুন্ডামি যদি না করতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ী ঘণ্টা বেজে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, উনি ঠাকুমা হয়ে যাবেন। সেই আতঙ্ক, সেই ভয় থেকেই এইগুলো ওকে নিরাপত্তা দেওয়া হয়। আর আপনারা অন্য বিধায়কদের দেখবেন নিরাপত্তা নেই, লাইক আপনাদের নওশাদ সিদ্দিকী আছে, বিএনএস আছে, আগে আইপিসি ছিল। ভারতবর্ষে অতীতেও আইন ছিল, এখনও আইন আছে, ধর্ষকদের কঠোর শাস্তি আছে, সব কিছু আছে। আইন থাকলেই শুধু আইনে হবে না, আইনের সঠিক বাস্তবতা, আইনের সঠিক ইমপ্লিমেন্টেশন, প্রয়োগের প্রয়োজন। সেই আইনটা প্রয়োগ করবেন প্রশাসন, সরকার। সেই প্রশাসন যদি পঙ্গু হয়, সেই প্রশাসন যদি ধর্ষকদের বন্ধু হয়, সেখানে ধর্ষকরা কোনো অর্থেই শাস্তি পেতে পারে না, আর ধর্ষিতারা কোনো অর্থেই বিচার পেতে পারে না। এটা খুব স্বাভাবিক। শুধু আইন করলেই হবে না, আইনের যথাযথ সঠিক প্রয়োগ দরকার। আমরা আইনজীবীরা যারা ক্রিমিনাল আইন প্র্যাকটিস করছি, যারা ক্রিমিনাল আইন নিয়ে ওকালতি করছি, আমরা খুব ভালো করেই জানি
যে শুধুমাত্র আইন থাকলেই হবে না, আমরা আইন দেখছি কিন্তু আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা, খুনিরা, ধর্ষকরা, চোরেরা, ডাকাতেরা বেরিয়ে যাচ্ছেন। আমরা আমাদের মক্কেলদেরকে বের করতে পারছি আইনের ফাঁকফোকর দিয়ে। তার কারণ আমরা বের করতে পারছি এই জন্যই, এই আইনের ফাঁকটাকে ফাঁকটা কাজে লাগিয়ে কারা করছেন? পুলিশ এবং প্রশাসন সঠিক তদন্ত করছে না, অপরাধীদের কাছ থেকে টাকা নিয়ে, ঘুষ নিয়ে সঠিক তদন্ত করছে না, রিপোর্ট জমা দিচ্ছে না, চার্জশিট দিচ্ছে না। সেই ফাঁকটাকে কাজে লাগিয়েই, সেই জিনিসটা কাজে লাগিয়ে আমরা উকিলবাবুরা যারা আমরা ক্রিমিনাল আইন ওকালতি করছি, ক্রিমিনাল আইন নিয়ে ওকালতি করছি, তারা বাঁচাতে পারছে আমাদের মক্কেলদেরকে। সুতরাং আবার বলছি, আইন হলে শুধু হবে না, আইনের সঠিক বাস্তবতা, আইনের সঠিক ইমপ্লিমেন্টেশন এবং প্রশাসনকে, পুলিশকে সক্রিয় হতে হবে, নিরপেক্ষ হতে হবে। পিছিয়ে অর্থাৎ সোমবার কি বলবেন এই পর্যন্ত আইনজীবী? আমি শুরুতে একজন আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে লজ্জিত এই তিনটে শব্দ এই জন্যই বললাম। দেখুন, আমাদের সংবিধান শাসন বিভাগ, বিচার বিভাগ আর আইন বিভাগ, এই তিনটে বিভাগকে আলাদা আলাদা ক্ষমতা, আলাদা মর্যাদা, আলাদা দায়িত্ব দিয়েছে। শাসন বিভাগ যেমন শাসনের কাজ করবে, আইন বিভাগ যেমন আইন তৈরির কাজ করবে, বিচার বিভাগ তেমন বিচার করবে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, লার্নেড জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, উনি নিজেকে যদি মনে করেন ভারতবর্ষের সেরা, ভারতবর্ষের সর্বেসর্বা, উনি ভুল করছেন। বিচার ব্যবস্থারও সমালোচনা করতে হবে। আমার দেশের সংবিধান, আমার দেশের আইন আমাদেরকে সে অধিকার দিয়েছে যে বিচার ব্যবস্থারও সমালোচনা করতে হবে। প্রয়োজনে বিচার ব্যবস্থার বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে হবে। আমি আইনজীবী শেখ বাবুলাল, আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আমাদের দেশের প্রধান বিচারপতি লার্নেড ডিওয়াই চন্দ্রচূড়ের তীব্র সমালোচনা করছি, তীব্র বিরোধিতা করছি, নিন্দা করছি। উনি কেন আরজি করের মতো এত বড় একটা ঘটনা, এত বড় একটা সেন্সিটিভ মামলা, যেই মামলার 5 তারিখে শুনানির দিন ছিল, সেই মামলার শুনানির দিন কেন পিছিয়ে দিলেন? উনি কেন ছুটি নিয়ে গেলেন? উনি কেন ব্যক্তিগত ছুটি নিয়ে এই শুনানির দিন পিছিয়ে দিলেন? আমরা কি তাহলে মেনে নেব? আমরা কি তাহলে বলতে বাধ্য হব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিওয়াই চন্দ্রচূড়ের গোপন বোঝাপড়া আছে? সেই বোঝাপড়ার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য জাস্টিস চন্দ্রচূড় ইচ্ছাকৃতভাবে, ইচ্ছা করে এই মামলা নিয়ে, আরজিকর মামলা নিয়ে অনীহা প্রকাশ করছেন। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে এখান থেকে প্রশ্ন করছি, আমার সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি পারদিওয়ালা, বিচারপতি মিশ্র এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, তিনজনের কাছে আমার প্রশ্ন থাকছে, আপনারা কি এখনো পর্যন্ত নিরপেক্ষ আছেন, নাকি এখনো পর্যন্ত তৃণমূলের হয়ে দলদাসের কাজ করবেন, নাকি বিজেপির হয়ে করবেন, নাকি কোনো রাজনৈতিক দলের পক্ষপাত করবেন, নাকি কোনো রাজনৈতিক দলের হয়ে আপনারা কাজ করবেন? আমার এই প্রশ্ন থাকলো, এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন। আপনারা এই প্রশ্নের উত্তর, আপনি ডিওয়াই চন্দ্রচূড়, গোটা ভারতবর্ষের 150 কোটি মানুষের যে সুপ্রিম কোর্ট,